আল্লাহ আমিন। একটু লেট হয়ে গেল 5 মিনিট। ক্লাসটা একটু শেয়ার দিয়ে নিই, এরপর ইনশাল্লাহ শুরু করছি। হ্যাঁ, যারা আসছো শেয়ার যারা আসছো আরে তাওহীদ তো আজকে খুব সিরিয়াস, অলরেডি 10টায় ক্লাস শুরু হয় নাই। বাবারে, সিরিয়াস স্টুডেন্ট আমার মিস্টার তাওহীদ। গতদিনে যারা মিস্টেক করেছো তারা কিন্তু একটা বড় কিছু মিস্টেক করেছো। গতদিনে যারা ক্লাস মিস্টেক করেছো, মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস্টেক করে ফেলছো। কারণ ওই যে বললাম যে ইন্টার লাইফটা এমন যে তুমি ক্লাস মিস্টেক করলে ধরতে পারবা না অনেক কিছু। যাই হোক, 9 বাজছে, আমরা তাহলে 10-এ শুরু করলাম। ধরো ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সবাই উপস্থিত হয়েছে? ঢুকে যাও এটাতে। উপস্থিত হয়েছে? ঢুকে যাও এটাতে। ওকে তাবিদ, তুই সিরিয়াস হ। হ্যাঁ, জিরানি দিকে তাকিয়ে তো লাভ নাই, কারণ ওর তো নটরডেমের একটা চান্স আছে এবং সেটা আগে থেকেই বলছি। সালাম দেওয়া নিষেধ কে বলছে তাওহীদ? তুই যাকে নিষেধ বলতেছ, যা সালাম দেওয়ার জন্য ও নিয়মিত ক্লাস করছে। আচ্ছা দেখো, আমরা গতদিনে একটা খুব চমৎকার টেকনিক পড়ছিলাম, যেটাতে আমাদের ক্লাসের মূল অংশগুলো চলে গেছিল। যে শর্করার পরিপাক বা শর্করা কিভাবে গঠিত হয়, শর্করার পরিপাক কোথায় কোথায় ঘটে, মুখের মধ্যে খাদ্যের পেস্কৃত অবস্থা বা পাকস্থলীর মধ্যে খাদ্যের পেস্কৃত অবস্থা বা ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যের পেস্কৃত অবস্থার নাম কি, এই শর্করা পরিপাকে যে গ্রন্থিগুলো কাজ করে সেই গ্রন্থিগুলোর নাম পড়েছিলাম। গ্রন্থিগুলো থেকে যে এনজাইমগুলো ক্ষরিত হয় সেই এনজাইমগুলো খুবই চমৎকার ছন্দ দিয়ে আমরা পড়েছিলাম। এবং এনজাইমগুলো এই শর্করাটাকে মানে ভেঙে বা বিশ্লেষিত করে যে সরল অবস্থায় পরিণত করে তার নাম লিখেছিলাম। একজন সুস্থ ব্যক্তির কতটুকু শর্করা, আমিষ বা স্নেহ গ্রহণ প্রয়োজন সেটা লিখেছিলাম। এবং লাস্টে কাজ কি ছিল সেটা লিখেছিলাম। এক লাইনের মধ্যে চেষ্টা করেছিলাম সর্বোচ্চ লেভেলের টেকনিকময় ভাবে এই পড়াগুলো তোমাদেরকে দিতে। আসো আমরা এবার চলে যাই আমাদের আজকের টপিকে চলে যাই। আজকের টপিকেও আমাদের থাকতেছে, তবে আজকের চাইতে গতকালকে টপিকের মধ্যে বেশি ইন্টারেস্টিং বিষয়গুলো ছিল, কিন্তু এগুলো দিয়েই আমরা বাস্তবিক প্রয়োগে যাব। তখন দেখবা ছন্দগুলো যারা ক্লাসগুলো করেছো ধরে ফেলতে পারবা যে স্যার 10টা বিক্রিয়া লিখে দিলেন, 9টা বিক্রিয়া লিখলেন, কেমনে মনে রাখবো, কেমনে মনে রাখবা সে বিষয়টা আমরা অলরেডি বলে ফেলছি। যাই হোক, যেহেতু ক্লাসগুলো আছে তোমরা যে কেউ পরেও করতে পারবা, সমস্যা নাই। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে দেখো যে পরিপাক কাজে যখন কতগুলো অঙ্গ সম্মিলিতভাবে একসাথে কাজ করবে, একসাথে কিসের জন্য কাজ করবে? পরিপাকের জন্য, তখন সেটাকে আমরা বলবো পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র। অথবা আমরা এটা বলতে পারি যে যে তন্ত্রের মাধ্যমে খাদ্য পরিপাক কাজ সম্পন্ন হয়, যে তন্ত্রের মাধ্যমে খাদ্য পরিপাক কাজ সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র বলে। তো যাই হোক, এই সংজ্ঞাগুলো তেমন একটা আসে না, আমাদের বেসিক হিসাবে জানার জন্যই বলতেছি। তাহলে আমরা যেটা যাব সেটা হচ্ছে পরিপাক তন্ত্রের আমরা ছকটা তৈরি করবো এখন।
পরিপাকতন্ত্রের ছক, যেটা 9-10-এও ছিল, তবে আমরা এখন একটু তার চাইতে আপডেটেড দেওয়ার চেষ্টা করি, একটু আপডেটেড দিব আর কি, এটাই। আচ্ছা, পরিপাকতন্ত্র যেহেতু তন্ত্র, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। পরিপাকতন্ত্রকে আমরা দুটি ভাগে ভাগ করছি। কি কি স্যার? একটা হচ্ছে পরিপাক নালী বা ডাইজেস্টিভ টিউব। তাহলে পরিপাকতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিপাক নালী বা ডাইজেস্টিভ টিউব, এবং আরেকটা হচ্ছে পরিপাক গ্রন্থি বা যেটাকে আমরা বলতে পারি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আচ্ছা, আবারও তোমাদেরকে বলে রাখি, এটা আমাদের ইন্টার জিওলজির 3য় চ্যাপ্টার। এই অধ্যায়ের অধিকাংশ বিষয় 3 ধরনের। তাহলে খেয়াল করো, সাউন্ড তো আছে না? আচ্ছা, তাহলে খেয়াল করো যে স্যার যখন আমি বলবো যে আচ্ছা বলো তো যে এই যে গ্রন্থি, এই গ্রন্থিটা কয় প্রকার, তখনও কিন্তু তুমি অনায়াসে বলতে পারবা। তাহলে স্যার যেহেতু আপনি ক্লু দিয়ে দিলেন, গ্রন্থিও 3 প্রকার। তাহলে গ্রন্থিগুলো কি কি আমরা লিখে দিই উপরে করে। দেখো, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা। একটা আমরা বলি এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি। তো স্যার অন্তঃক্ষরা গ্রন্থিটা কি? যে সকল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, মানে নালী নাই, হরমোন কিন্তু নালীবিহীন গ্রন্থি থেকে, সেটাকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। যে সকল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় তাদেরকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। সেকেন্ডে যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে স্যার? যে সকল গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয়, তাদেরকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি। যে সকল গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয় তাদেরকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি। এখন বলতে পারো স্যার, যাদের থেকে হরমোন নিঃসৃত হয় আবার এনজাইমও নিঃসৃত হয় তাদেরকে আমরা কি বলবো? এটাই হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তাহলে যাদের থেকে হরমোন এবং এনজাইম দুইটাই নিঃসৃত হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি, মিক্স গ্ল্যান্ড। তাহলে গ্রন্থিকে ইংলিশে বলে গ্ল্যান্ড। গ্রন্থি 3 প্রকার, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা যেটাকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি, তার মানে এনজাইম নিঃসৃত হলে। আরেকটাকে আমরা বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তোমরা 9-10 4 নাম্বার পৃষ্ঠাতে ছিল এন্ডোক্রাইনোলজি। এন্ডো ভেতরের, ক্রাইন নিঃসরণ হচ্ছে, লজি অধ্যয়ন, এন্ডোক্রাইনোলজি বা অন্তঃস্রাবী বিদ্যা, ওটাই ছিল হরমোন নিয়ে। আর যাদের থেকে হরমোন এনজাইম দুইটাই নিঃসৃত হবে তাদেরকে আমরা মিশ্র বা মিক্স গ্ল্যান্ড বলবো, মিক্স গ্ল্যান্ড। যাই হোক, ওই পার্টটা হয়েছে আশা করি। এবার দেখো পরিপাক নালী। তো তুমি বলতে পারো যে স্যার মানব পরিপাক নালীর দৈর্ঘ্যটা কত? তাহলে দেখো, মানব পরিপাক নালীর মোট দৈর্ঘ্যটা হচ্ছে 8 থেকে 10 মিটার। মানব পরিপাক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। লাল কলমটা কই রাখলাম? মানব পরিপাক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার, মনে থাকবে সবার? আচ্ছা, এখন দেখো যে এই পরিপাক নালীগুলো কোথা থেকে কোথা পর্যন্ত আসছে। তাহলে আমরা স্টার্ট করি যে এই পরিপাক নালীগুলো আমরা পাবো হচ্ছে, দেখো সবার প্রথমে পাবো আমরা মুখ। তাহলে পরিপাক নালী আসলে মুখ তো একটা ছিদ্র, তাহলে আমরা মুখগহ্বর থেকে শুরু করতে পারি। মুখগহ্বর বা মুখ বলতে পারি, সমস্যা নাই, মুখগহ্বর 1 নাম্বার। আচ্ছা, মুখগহ্বর থেকে খাবারটা কোথায় আসে স্যার? মুখগহ্বর থেকে খাবারটা আসে গলবিলে, মুখগহ্বর থেকে খাবার আসে গলবিলে। গলবিল থেকে খাবারটা যায় কোথায় স্যার? গলবিল থেকে খাবারটা যায় ইসোফেগাস বা অন্ননালীতে। গলবিল থেকে খাবারটা যায় ইসোফেগাস বা অন্ননালী। অন্ননালী থেকে খাবার কোথায় যায় স্যার? অন্ননালী থেকে খাবার যায় পাকস্থলী, স্টোমাক বা পাকস্থলী। আচ্ছা, পাকস্থলীর পর খাবারটা স্যার কোথায় যায়? মোস্ট ইম্পর্টেন্ট, যে জায়গায় সকল খাদ্যের পরিপাক সম্পন্ন হয়, ক্ষুদ্রান্তে। তাহলে সেখান থেকে খাবার যায়
ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত বানানের সাথে দেখো, অনেকে ক্ষুদ্রান্ত ত্র এরকম বলে ফেলে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, শুধু ত। আচ্ছা, ক্ষুদ্রান্ত থেকে খাবারটা কোথায় যায় স্যার? বৃহ, বৃহ দন্ত্রে, এবার কিন্তু তৈরফলাইকার, তাহলে বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত থেকে খাবারটা যায় হচ্ছে বৃহদন্ত্র, এবং সবার লাস্টে বৃহদন্ত থেকে খাবার বলবো না, সেটা মল, তার মানে হাগুটা আয়ুর মাধ্যমে বের হয়ে যায়। এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে পরিপাক নালী। এটাকে আমরা কি বলি? পরিপাক নালী। তাহলে একটা পার্ট হলো। এবার আসি যে স্যার পরিপাক গ্রন্থি কারা কারা? পরিপাক গ্রন্থি, তাহলে দেখো পরিপাক গ্রন্থিগুলো আমরা লিখে ফেলি, যে পরিপাক গ্রন্থির মধ্যে আমাদের বডির সিরিয়াল অনুযায়ী লিখলে 1 নম্বরে আমরা পাবো হচ্ছে লালা গ্রন্থি। এটা যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে 9, 10 ছিল, তার কাজেই তোমাদের কিন্তু কিছুটা হেল্প হবে যে আমার আগের জানাগুলোই আমি আবার লিখতেছি, বা আমি মোটামুটি এখান থেকে ইন্টার লাইফের যতটুকু বাড়তি আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। লালা গ্রন্থি। সেকেন্ডে কিন্তু আমরা পাবো যকৃৎ। দেখো এই অধ্যায়টা শেষ করতে 21টা ক্লাস লাগে। 21টা ক্লাস অফলাইনে নিলে প্রায় 2 মাস লাগবে। 2 মাস ধরে এক অধ্যায় পড়াইলে স্টুডেন্টরা গালিগালাজ করবে। তো এই জন্য অনলাইনে দারুণ ভাবে শেষ করে দিলে, আমি যদি অনলাইনে 20টা ক্লাস নিই, আমি তো অনলাইনে রেগুলার নিতে পারবো চাইলে। রেগুলার না নিয়ে ধরো সপ্তাহে 5 দিন নিলাম, তাহলে আমরা 3 সপ্তাহ 15টা, আমার 20টার দরকার নাই, 15টা বা 17টা ক্লাসের মধ্যে অধ্যায়টা একদম ভেঙে ভেঙে সর্বোচ্চ ডিটেলস দিয়ে, মানে তুমি যদি কোনো ক্ষেত্রে বলো যে স্যার চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে এভাবে নিতে পারবো। কিন্তু এই যে বললাম একটু ডিউরেশন বেশি লাগবে, কারণ কোন টিচার তো 17-18টা ক্লাস দিবে না, ওই জন্য চ্যালেঞ্জ বলতেছি। অবশ্যই অনেকে আছে হয়তো আমার চাইতেও ভালো ক্লাস নিতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যখন তুমি এফোর্ট দিবা তখন নিজের প্রতি কনফিডেন্স অটোমেটিক চলে আসবে। তাহলে 1 নাম্বার লালা গ্রন্থি, 2 নাম্বার যকৃৎ, 3 নাম্বার হচ্ছে যকৃতের পরে খাবারটা যাবে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিতে। তো যকৃতে খাবার যায় না, যকৃত হচ্ছে লালা গ্রন্থির পরে সিরিয়ালে, কারণ যকৃত হচ্ছে তোমার এই পাশে আর পাকস্থলী কোথায় আমরা তো বুঝতেছি। তাহলে এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গ্রন্থি। আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থির পরে 4 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা, যেটা হচ্ছে অগ্নাশয়, প্যানক্রিয়াস, অগ্নাশয়। এবং সবার লাস্টে 5 নম্বরে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। 5 নাম্বার হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের সবার। আচ্ছা, এবার দেখো আমি যে বললাম যে এটা একটা 3য় অধ্যায় জিওলজি, এবং এই অধ্যায়ের অধিকাংশ বিষয় হচ্ছে 3। তাহলে দেখো মুখগহ্বরে খাদ্য পরিপাকের সাথে যে অংশগুলো জড়িত, সেগুলোকে আমরা 3টা ভাগে কিন্তু লিখতে পারি। কি কি স্যার জড়িত? মুখগহ্বরে খাদ্য পরিপাকের সাথে জড়িত হচ্ছে আমাদের দাঁত। তাহলে মুখগহ্বরের অংশ কি কি? দাঁত। তারপরে মুখগহ্বরে খাদ্য পরিপাকের সাথে জড়িত হচ্ছে আমাদের জিহ্বা, জিহ্বা। তো জিহ্বাটা এক ধরনের কি? এক ধরনের ঐচ্ছিক পেশি, এই জন্য জিহ্বার সাথে আমি পেশিও লিখে দিলাম। এবং মুখগহ্বরে খাদ্য পরিপাকের সাথে আরেকটা জিনিস জড়িত, যেটা হচ্ছে আমাদের মুখের ভেতরে অবস্থিত যে তালু আছে, তালু, মুখের মধ্যে অবস্থিত যে তালু আছে, সেটা হচ্ছে মুখগহ্বরে খাদ্য পরিপাকের সাথে জড়িত। গলবিল, গলবিল একটা নির্দিষ্ট জায়গা, গলবিলের উপরেই হচ্ছে আমাদের নাসা গলবিল অবস্থিত, মানে যেটা নাকের দিকে যায়, নাসা গলবিল অবস্থিত। তো গলবিল নিয়ে এত কিছু জানার দরকার নাই। গলবিল নিয়ে আমরা একটা জিনিস জানতে পারি, যে আমাদের গলবিলের দৈর্ঘ্য, গলবিলের লেন্থ এল দিলাম, গলবিলের দৈর্ঘ্যটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। যদিও ওর বইয়ের রাইটার অনুযায়ী কিছুটা মান কম বেশি, তবে 12.5 সেন্টিমিটার আমাদের গলবিলের দৈর্ঘ্য। এরপর আসো অন্ননালী। অন্ননালীর লেন্থটা আমরা লিখে দিই, যে আমাদের মানব অন্ননালীর দৈর্ঘ্যটাও হচ্ছে তোমার, অন্ননালীর দৈর্ঘ্যটা হচ্ছে 25 সেন্টিমিটার। অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। অন্ননালীর পরে আসছে আমাদের পাকস্থলী। এই পাকস্থলীর ক্ষেত্রেও সেম, যে মনে রাখবো আমরা যে আমাদের পাকস্থলীর দৈর্ঘ্যটা হচ্ছে 25 থেকে 30, বা কোনো রাইটারে 31 আছে, 25 থেকে 30 বা 31 সেন্টিমিটার, 25 থেকে 30 বা 31 সেন্টিমিটার। এরপরে আসছে আমাদের
খুবই মোস্ট ইম্পর্টেন্ট ক্ষুদ্রান্ত। আগে দেখো এই ক্ষুদ্রান্তকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, মানে ক্ষুদ্রান্তের অংশ কয়টা? তিনটা। তাহলে এই জায়গায় আমি ক্ষুদ্রান্তের দৈর্ঘ্যটাও লিখে দিই। মূলত আমাদের ক্ষুদ্রান্তের মানে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য শুধুমাত্র তিনটা অংশ মিলাই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 থেকে 7 মিটার, 6 to 7 মিটার, নট সেন্টিমিটার, 6 to 7 মিটার। তাহলে ক্ষুদ্রান্তের তিনটা অংশ কি কি? ক্ষুদ্রান্তের তিনটা অংশ হচ্ছে বি জে ইলিয়াস, বি জে, এখানে জে বলতে তোমার ধরো যে আচ্ছা জে দিচ্ছি, আর ইলিয়াস মানে ই বা ইলিয়াম আর কি, বুঝতে পারছো তোমরা। তাহলে এখানে কি কি? ডি ফর ডিউডেনাম, ডি দিয়ে আমরা মনে রাখবো ডিউডেনাম, ডিউডেনাম, ডিউডেনাম। জে ফর জেজুনাম, জেজুনাম। আর ই বলতেছি কিন্তু আসলে এটা কিন্তু আই, এটা কিন্তু কি বলতো? ডিজে আই, আই ইলিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ইলিয়াম। এই সরি ভুল করলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডিজে ই দিলেই ভালো হইতো, কারণ ই এল আই ইউ এম, আই এল আই ইউ এম, আই, ঠিক আছে। তাহলে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি দেখো বৃহদান্ত। আমাদের এখানে একটু দৈর্ঘ্যগুলো দিয়ে দিই যে ডিউডেনামের দৈর্ঘ্যটা কত স্যার? ডিউডেনামের দৈর্ঘ্যটা প্রায় প্রায় 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। স্যার জেজুনামের দৈর্ঘ্যটা কত? জেজুনামের দৈর্ঘ্য বইভিত্তিক ভিন্ন দেওয়া আছে, কোন বই দেওয়া আছে 2.5 থেকে 3, কোন বই দেওয়া আছে 3 থেকে 3.5, নট সেন্টিমিটার, এটা কিন্তু মিটার, এটা মিটার। আচ্ছা, আর সবচেয়ে বড় কোনটা? ইলিয়াম, যেটা হচ্ছে 3 থেকে 4 মিটার, 3 থেকে 4 মিটার, 3 থেকে 4 মিটার। আচ্ছা, এবার যাই বৃহদন্ত্র, বৃহদন্ত্র। তো এই বৃহদন্ত্রকে আমরা তিনটা অংশে ভাগ করব, এই জন্য বলেছিলাম যে অধ্যায়ের বেশিরভাগ বিষয় 3। তো স্যার আমাদের মোট বৃহদান্তের দৈর্ঘ্যটা কত? মানুষের বৃহদান্তের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে বৃহদান্তের স্যার কি কি অংশ? দেখো বৃহদান্তের অংশগুলো হচ্ছে সিকাম, সিকাম, কালার চেঞ্জ করলে তোমাদের ধরে নিতে সুবিধা হবে। তাহলে একটা হচ্ছে সিকাম, তারপরে হচ্ছে কোলন, সিকাম, কোলন, এবং নাম্বার 3 তে হচ্ছে মলাশয় বা যেটাকে আমরা বলি রেকটাম, মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়, সিকাম, কোলন এবং মলাশয়। তো এই যে মলাশয় বা রেকটাম যেটা, এর দৈর্ঘ্য কিন্তু মনে রাখবা যে মলাশয় বা রেকটামের লেন্থটা কিন্তু 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। মলাশয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। যাদের তোলা বাকি আছে একটু তুলে নাও কষ্ট করে, যে কয়জন নিয়মিত ক্লাস করছো তাদেরকে উল্লেখ করছি, তোমরা একটু কষ্ট করে তুলে নাও যাদের বাকি আছে। আশা করি তুলছো বা তোলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমাদের যে পরিপাক গ্রন্থিগুলো আছে, আমরা সেই দিকে এখন যাওয়ার চেষ্টা করি, পরিপাক গ্রন্থির দিকে আমরা যাওয়ার চেষ্টা করি। এখন অলরেডি এগুলো তোমরা জানো, তারপরে একটু সুন্দর করে বলে দেওয়া আর কি, যে পরিপাক গ্রন্থির দিকে এখন আমরা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরিপাক গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি প্রথমে আসে। তো স্যার লালা গ্রন্থি আমরা যেটা মনে রাখবো যে লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া, নট 3টি। লালা গ্রন্থি কি? 3 জোড়া, লালা গ্রন্থি 3 জোড়া। কি কি স্যার? সবচেয়ে বড় যে লালা গ্রন্থিটা আছে তার নাম হচ্ছে প্যারোটিড। তাহলে প্রথমে মনে রাখো প্যারোটিড, প্যারোটিড, এটা কিন্তু 1 জোড়া, প্যারোটিড। 2 নম্বরে হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, মনে রাখবা বায়োলজিতে লিঙ্গুয়া শব্দের অর্থ জিহবা, তাহলে সাবলিঙ্গুয়াল, সাব মানে নিচে, তাহলে জিহবার নিচে 2টা আছে, সাবলিঙ্গুয়াল। আর 3 নাম্বার হচ্ছে সাব ম্যান্ডিবুলার, সাব
ম্যান্ডিবুলার। আমাদের 9-10 এর বইয়ে ভুল দেওয়া ছিল, ম্যাক্সিলারি দেওয়া ছিল, ঠিক আছে, এটা হবে সাবম্যান্ডিবুলার। তার মানে প্রত্যেকটা কিন্তু দুইটা দুইটা করে আছে, 3 জোড়া লিখেছি, 3টা না 3 জোড়া। আচ্ছা, যকৃত নিয়ে আমাদের লিখার দরকার নাই, জাস্ট মনে রাখবা যকৃত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি স্যার? যকৃত। তারপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা পাকস্থলীর মধ্যে অবস্থিত, প্রায় তোমার কত, প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে আমাদের, প্রায় 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। তারপরে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি, এগুলোর ওই রকম প্রকারভেদ নাই, এই জন্য বলতেছি না। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটার মধ্যে কোষ আছে, তবে সেটা এই জায়গায় এঁকে দেওয়া সম্ভব না। তো তোমরা একটু চমৎকার ভাবে বিষয়টা তুলে নাও, ইনশাল্লাহ কাজে দিবে। হাবিবুল্লাহ সিকদার, তোমার তো ক্লাসে আসা উচিত, কারণ সলভ ক্লাস পরিপাক আছে আগামীকালকে, পাশাপাশি টিস্যু তন্ত্র আছে 1 ঘন্টা। এগুলোতে একটু ডিটেলস ক্লাস নিচ্ছি, এগুলোতে লস হয়ে যাবে। আর যদি সময় থাকে দেখতে পারো, অবশ্যই কার্যকরী, তবে একটু ডিটেলস নেওয়ার জন্য সময়টা লস হবে। খাদিজাতুল কুবরা আলিপু, ওয়ালাইকুম আসসালাম। তারপরে প্রিন্স তো মোটামুটি নিয়মিত ক্লাস করো, ভালো লাগতেছে। আচ্ছা, লেকচার 2 করছো, যেহেতু শেষ করছো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা করে নাও, মানে তুমি তো দেখছো, ধরো আদিলের কথা বলি, আদিল একটা জিনিয়াস স্টুডেন্ট আমাদের। তো আদিল হচ্ছে তুমি ক্লাসগুলো করে রাখলে দেখবে আমাদের অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, যে এই ধরনের কিছু, তো কে কি ধরনের কথা বলে তুমি এই ক্লাসটা করে জাজমেন্ট করে ফেলতে পারবা, এক কথায় শেষ। অবশ্যই আমার চাইতে কেউ যদি আরো ভালো ক্লাস নাই, আমি নিজেই অনুরোধ করবো যে যাও, কারণ তোমার সাথে আমার একটা যথেষ্ট ভালো সম্পর্ক আছে। আমি শুধু আদিলকে বলতেছি না, সবার জন্য কথাটা, যে একটা যথেষ্ট ভালো সম্পর্ক আছে। এই ইন্টারে 2টা বছর পড়ার পরে তুমি একটা ভালো প্রতিষ্ঠানে টিকলেও কিন্তু সম্পর্ক থাকবে, কিন্তু যদি আমার নিজের পড়ানোটাই খারাপ হয়, তাহলে কিন্তু আমার সাথে ভালো সম্পর্কটা থাকতেছে না, তোমার মনের মধ্যে আমার প্রতি ঘৃণা তৈরি হবে। এই জন্য আমি তোমাদেরকে এই যে অনলাইনে 10টা বা 12টা আমি যতটুকু সম্ভব ফ্রি ক্লাস রাখবো এই অধ্যায়ের উপরে, তোমরা একটু মিলাই নিবা। আর জিওলজি প্রথম অফলাইন ব্যাচে চলতেছে। এটা আমি কেন করতেছি এই কাজটা, যারা আমার অনলাইন বা অফলাইনে আছে, যদি তারা এফোর্ট দিতে পারে যাতে 2টা অধ্যায় একই সাথে শেষ করে ফেলে। হ্যাঁ, এটা এমন না যে স্যার অফলাইন ব্যাচে পড়াবেন না, পড়াবো, তবে দেখো আমরা তো বিগত বছরগুলোতে, বিগত 3-4 বছর যাই বলো, সব শর্ট সিলেবাস ক্লাস নিছি। তো হঠাৎ করে যখন লং সিলেবাস আসবে তোমাদের ব্যাচে, তখন কিন্তু আগের মতো ভেঙে ভেঙে ক্লাস নিতে, যে আমাদেরকে টাইম সম্পর্কে একটা সচেতন থাকতে হবে, তাছাড়া কোর্স শেষ করতে পারবো না। কারণ আগে ধরো যে আমরা ফার্স্ট ইয়ারকে 7টা বা 8টা অধ্যায় পড়াইলে ওরা খুশি হয়ে যেত, কারণ ওদের মোট ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলাই 14টা অধ্যায়, তাহলে 8টা পড়াইলে কিন্তু ফার্স্ট ইয়ারে ওরা অনেক খুশি হয়ে যেত। কিন্তু তোমাদের তো 24টা অধ্যায়, তোমাদের 12টা পড়াইতে হবে। তো এই 12টার জন্য আমাকে তো ওই রকম এফোর্ট দিতে হবে, ওই রকম সময় লাগবে তোমাদের কাছ থেকে। আমি যদি আবার এফোর্ট বলে টান দেওয়া শুরু করি, মানে অনেক এগুলো আসে না বলে চলে যাই, এটা কোনো পড়ানো না। আমি এটা পার্সোনালি বিলিভ করি। অবশ্যই আমাকে পড়াইতে হবে, হ্যাঁ একটু স্পিড দিয়ে পড়াইলাম বা কিছু একটা, সেটা আলাদা বিষয়। 2-একটা অধ্যায় অনলাইনে রাখবো প্রয়োজনে, আলাদা বিষয়। কিন্তু তোমাদের কোর্স একদম পারফেক্টলি শেষ হতে হবে, পারফেক্টলি। আচ্ছা, এতক্ষণ কথা বললাম, এর মধ্যে তোমাদের আশা করি লেখা হয়ে গেছে। মুছে ফেলি তাহলে পরিপাকতন্ত্র। তো পরিপাকতন্ত্রের পর আমরা যাবো যে স্যার আমরা যে বিভিন্ন জায়গায় পরিপাক করব, এই পরিপাক প্রক্রিয়াটা কয় ভাবে হয়? পরিপাক প্রক্রিয়া হয় 2 ভাবে। পরিপাক প্রক্রিয়া হয় 2 ভাবে। তাহলে এখন আমরা পরিপাক প্রক্রিয়ার একটা ছোট্ট, খুবই ছোট্ট একটা ছক করে ফেলি, যে পরিপাক প্রক্রিয়াটা হয় 2 ভাবে। পরিপাক প্রক্রিয়া, তাহলে দেখো পরিপাক প্রক্রিয়া, তো পরিপাক প্রক্রিয়াটা হয় 2 ভাগে। একটা হচ্ছে যান্ত্রিক, মেকানিক্যাল বলতে পারি আমরা, তাই না? এবং আরেকটা হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল। তাহলে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাকে কয়টা অংশ কাজ করে? যান্ত্রিক পরিপাকে দেখো কে কাজ করে, যন্ত্র হিসাবে কাজ করে দাঁত। দাঁত দাঁত তো সব জায়গায় থাকে না, তাহলে যে জায়গায় স্যার দাঁত থাকে না, সে জায়গায় যান্ত্রিক পরিপাকে কি কাজ করে? সে জায়গায় কাজ করে পেশি, মানে পেশির সংকোচন প্রসারণ আর কি, পেশি। এছাড়াও যান্ত্রিক পরিপাকে কাজ করে, ধরো মুখের মধ্যে তালু কাজ করতেছে, হ্যাঁ। আবার পেশির জায়গায় আমি আরেকটু আগে যেটা লিখলাম, পেশি তো জিহ্বাও তো এক ধরনের পেশি, তাহলে এটাও তো যান্ত্রিক পরিপাকে কাজ করতেছে।
তাহলে কে কে কাজ করছে? দাঁত, পেশি, এবং এই জায়গায় আমরা আর কি দিতে পারি বলো? তালু। দাঁত, পেশি এবং তালু, এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাকে কাজ করছে। দাঁত, পেশি, তালু তিনটাই মুখগহ্বরে কাজ করে, তবে পাকস্থলী বা ক্ষুদ্রান্তে শুধু পেশিটা কাজ করে, শুধু পেশিটা কাজ করে। এবার আসে রাসায়নিক পরিপাকে কে কাজ করে? রাসায়নিক পরিপাকে কাজ করে হচ্ছে সবার প্রথমে এনজাইম। 1 নম্বরে এনজাইম। এখন 2 নম্বরে এই যে এনজাইম গুলো যে নিঃসরণ করবে, এই নিঃসরণটার সংকেত কে পাঠায়? হরমোন। হরমোন স্নায়ুর মাধ্যমে স্নায়ুকে উদ্দীপ্ত করে আর কি। তাহলে 2 নম্বরে হচ্ছে হরমোন। 2 নম্বরে কি? হরমোন। আর 3 নম্বরে এই এনজাইম হরমোন ছাড়াও আরো কিছু রস, যেগুলো এনজাইমও না হরমোনও না, এমন কিছু তরল উপাদানও রাসায়নিক পরিপাকে কাজ করে। তো সেই তরল উপাদানগুলোকে আমরা একত্রে বলতে পারি পাচক রস। যেমন স্যার একটা এক্সাম্পল দেন, ধরো যে পিত্তরস। পিত্তরস না এনজাইম না হরমোন, তাহলে এই পিত্তরসের নামটা আমরা কি বলবো? পাচক রস। তার মানে পরিপাক কাজে যে সকল রস কাজ করে, যে সকল তরল কাজ করে, তাদেরকে আমরা বলবো পাচক রস। তাহলে 3 নম্বরে আমরা মনে রাখবো পাচক রস। পাচক রস। ওকে, আশা করি তোমাদের মনে থাকবে, তোমাদের প্রতি আশা রাখতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা দাঁতের সাহায্যে কি করি বলো? দাঁতের সাহায্যে আমরা চর্বণ করি। দাঁতের সাহায্যে আমরা কি করি? চর্বণ করি। জিহ্বার সাহায্যে আমরা কি করি? স্বাদ গ্রহণ করি, বা পেশির সাহায্যে মানে জিহ্বার সাহায্যে স্বাদ গ্রহণ, এবং খাবারটাকে ওই পেছনের দিকে ঠেলে দেওয়া মানে গলাধঃ করানোও কিন্তু জিহ্বা কাজ করে। আর তালুর সাহায্যে কি করি? তালুর সাহায্যে ধরো ওখানকার যে পেশল একটা সঞ্চালন, সেই কাজটা করে থাকি, বা পেশির সাহায্যে পেশল সঞ্চালন করে থাকি। তো এটা আমরা বুঝলাম, এনজাইম, হরমোন, পাচক রস, এগুলো অটোমেটিক আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই জায়গাতে তোমাদের জন্য মোস্ট স্পেশাল 2টা তথ্য থাকছে এখন, তারপর আমরা চলে যাব মুখগহ্বরে খাদ্য পরিপাকে। তার আগে মোস্ট স্পেশাল 2টা তথ্য তোমাদেরকে আমি একটু দিয়ে দিই। মোস্ট স্পেশাল কি তথ্য স্যার? খাদ্যাভ্যাসের ভিত্তিতে প্রাণীদেরকে 3 ভাগে ভাগ করা যায়। খাদ্যাভ্যাসের ভিত্তিতে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করবো আমরা বলো? প্রাণীদের 3 ভাগে ভাগ করা যায়। আগেই বলেছি অধ্যায়ের বেশিরভাগ বিষয় 3 ভাগে ভাগ করা যায়। পুরো লাইনই লিখলাম, মুখে বললেও হয়, কেন জানি আমার অনলাইন ক্লাসে মনে হয় যে সব লিখে লিখে দিলে স্টুডেন্টরা খুশি হয়। যাই হোক, তো কি কি ছিল দেখো। তাহলে আমাদের প্রাণীদের খাদ্যাভ্যাসকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার দেখো, যে সকল প্রাণীরা শুধুমাত্র তোমার ধরো কি খায়? শাক খায়। শাক মানে আমি এখানে ঘাস লতা পাতার কথা বলছি, তাদেরকে আমরা বলবো হচ্ছে হারবিভোরাস। তাহলে 1 নম্বরে হচ্ছে HER, হার, BIB, হারবি, VOROUS। তাহলে হারবিভোরাস। হারবিভোরাস। তো স্যার হারবিভোরাসের বাংলাটা কি? হারবিভোরাসকে আমরা বলি হচ্ছে তৃণভোজী। তৃণভোজী। তৃণভোজী, অথবা বলতে পারো শাকাশী। শাকাশী। তৃণভোজী বা শাকাশী। ঠিক আছে, তৃণভোজী বা শাকাশী। 2 নম্বরে যাই আমরা। 2 নম্বরে আমরা বলবো কার্নিভোরাস। 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 তাহলে 2 নম্বরে হচ্ছে কার্নিভোরাস। তো কার্নিভোরাসকে আমরা কি বলবো দেখো? কার্নিভোরাসকে আমরা বলবো হচ্ছে মাংসাশী। 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 আর 3 নম্বরে আছে কি স্যার? 3 নম্বরে আছে হচ্ছে আমরা। আমরা কি স্যার? ওমনিভোরাস। আমরা হচ্ছি ওমনিভোরাস। স্যার ওমনিভোরাস মানে কি? ওমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক। সর্বভুক প্রাণী আমরা। আমরা দেখো এগুলোর মধ্যে একটু উদাহরণগুলো তোমাদের দরকার। যেমন হারবিভোরাসের মধ্যে আমাদের 2য় অধ্যায় যেটা ছিল, মানে ইন্টারের 2য় অধ্যায় যেটা আছে, তোমরা তো এখনো পড়ো নাই, সেখানে একটা প্রাণীকে নিয়ে পড়তে হবে যার নাম হচ্ছে ঘাস ফড়িং। তাহলে ঘাস ফড়িং কিন্তু ঘাস খায়, তার মানে ঘাস ফড়িং হচ্ছে একটা হারবিভোরাস, আমরা বলতে পারি ঘাস ফড়িংকে। আচ্ছা, তারপরে তোমার আমরা কার্নিভোরাসের মধ্যে কার কথা বলতে পারি দেখো। কার্নিভোরাসের মধ্যে আমরা যে উদাহরণটা দিচ্ছি তার নামটাও 2য় অধ্যায়ের সাথে জড়িত। যেমন হাইড্রা। হাইড্রা কিন্তু একটা মাংসাশী প্রাণী।
হাইড্রা হচ্ছে একটা মাংসাশী প্রাণী। হাইড্রা হচ্ছে একটা মাংসাশী প্রাণী। এছাড়াও আমরা হাইড্রা তো বলতে পারি, আরো অনেক আছে মাংসাশী প্রাণী যারা মাংস খায়, যেমন বাঘ বলে না যে বাঘে কখনো ধান খায় না, মানে ঘাস খায় না, এই বিষয়টা। আচ্ছা, ঘাস ফড়িং ছাড়াও সেখানে আরেকটা উদাহরণ আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে রুই মাছ। কারণ দেখো দ্বিতীয় অধ্যায়ের আরো একটা টপিক আছে যেটা হচ্ছে রুই মাছ। তাহলে আমি উদাহরণগুলো এমনই দেওয়ার চেষ্টা করছি যেগুলো আমাদের বইয়ের সাথে 100% সামঞ্জস্য রাখে। আচ্ছা, সর্বভুকের মধ্যে আমরা কার কথা বলতে পারি? তিনজনের কথা বলছি। মনে করো সর্বভুকের মধ্যে কে কে স্যার? একটা আমরা মানুষ আমরা সব খাই। 2 নম্বরে হচ্ছে ধরো আমরা মুসলিম, আমরা হালাল গুলো খাই। যারা অন্য ধর্মে আছে তারা আমাদের চাইতে ব্যতিক্রম কিছু খাই, আমরা আবার কিছু খাই ওরা খাই না। যেমন ধর আমরা গরুর মাংস খাই, হিন্দু ধর্মের ওরা খাচ্ছে না। আবার অনেক হিন্দু ধর্মের মানুষ আছে যারা শুয়োর বা শুকুর এটা খাই, আমরা খাই না। ঠিক আছে, এই বিষয়গুলো। যাই হোক, তাহলে মানুষ। এরপরে মনে রাখবা কাক। কাককে আমরা 13 নম্বর অধ্যায়ে পড়েছিলাম যে ধাঙর বলা হয়, ধাঙর বলা হয়। আচ্ছা, আরেকটা মনে রাখবো আমরা যে তেলাপোকা, এটা নিয়ে অনেকে কনফিউশন হতে পারো। তেলাপোকাও কিন্তু একটা সর্বভুক প্রাণী, তেল্লাচোরা। তাহলে তেল্লাচোরা হচ্ছে কি? একটা সর্বভুক প্রাণী। তেলাপোকাও হচ্ছে একটা সর্বভুক প্রাণী, মনে রাখবা তোমরা। তেলাপোকাও হচ্ছে একটা সর্বভুক প্রাণী। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার মূল কথাগুলো। যে 3টা এক্সট্রা আমি বললাম, সেই 3টা এই। আচ্ছা, তোমরা যাদের লেখা বাকি আছে একটু লিখে ফেলো, দ্রুত লেখা বাকি থাকলে লিখে ফেলো। লেখা বাকি থাকলে লিখে ফেলো, যাদের লেখা বাকি আছে লিখে ফেলো। লেখা হচ্ছে কিনা একটু জানিও আমাকে। 1 নাম্বার বললাম যাদের লেখা বাকি আছে লিখে ফেলো, আর লেখা হয়েছে কিনা এটা একটু জানাবা। ওকে, এবার আসো আমরা কনফিউশন দিয়ে একটা পয়েন্ট তৈরি করো তোমরা। কনফিউশন, এখানে কিছু কনফিউশন আছে। কনফিউশনটা ক্লিয়ার করার পর মুখগহ্বরে খাদ্য পরিপাকে যাব, তাহলে আমাদের ক্লাসটা চমৎকার লেভেলের হবে। তো স্যার কনফিউশন জিনিসটা কি? দেখো, ইলিয়াম আমরা একটু আগে পড়লাম যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। কিন্তু এই বায়োলজি বইয়ের মধ্যে তুমি 2টা ইলিয়াম পাবা। বায়োলজি বইয়ের মধ্যে কিন্তু তুমি 2টা ইলিয়াম পাবা। তাহলে আমরা ইলিয়ামের স্পেলিংটা দেখো, একটা হচ্ছে ILIUM, ILIUM, ইলিয়াম। একটা ইলিয়ামের স্পেলিং পাবা ILIUM, এবং আরেকটা পাবা ILEUM। আরেকটা কি পাবো আমরা? ILEUM। দুইটারই উচ্চারণ আমরা ইলিয়াম করি, কিন্তু খেয়াল করো যে এই যে ইলিয়ামের মাঝখানে আই আছে, সেই ইলিয়ামটা হচ্ছে অস্থি। যখন আমরা পড়বো মানে জুওলজির 7ম অধ্যায়, সে জায়গায় গেলে এই ইলিয়াম পাবা। তার মানে এটা হচ্ছে অস্থির ইলিয়াম, অস্থি। আর যেটার এই যে ই আছে, দেখো ই মানে একটু পেঁচানো, আমাদের ক্ষুদ্রান্তের যে অংশগুলো আছে, যে নালীগুলো আছে, সেগুলো পেঁচানো না। তাহলে মনে রাখবা যে এই ইলিয়ামটা দ্বারা
ক্ষুদ্রান্তের অংশকে বোঝায়, ক্ষুদ্রান্ত। আশা করি এই একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে আমরা যাব লিভার। 2 নম্বরে দেখো আমরা যাচ্ছি লিভার। লিভার লিভার নিয়েও কিন্তু আমাদের একটা কনফিউশন আছে। একটা লিভারের স্পেলিং হচ্ছে LIVER, LIVER, লিভার। একটা লিভারের স্পেলিং হচ্ছে LIVER এবং আরেকটা লিভারের স্পেলিং হচ্ছে LEVER, LEVER, লিভার। এই দুইটা লিভারের মধ্যেও কিন্তু কনফিউশন আছে। তাহলে দেখো উচ্চারণ তো লিভারই হচ্ছে। এই লিভারটা আমরা কোথায় পাবো স্যার? এটা হচ্ছে যকৃতের লিভার। এই লিভারটা হচ্ছে যকৃতের লিভার এবং এই লিভারটা আমরা পাবো হচ্ছে পদার্থবিজ্ঞানে, ফিজিক্স। তাহলে প্রথম লিভারটা আমরা পাবো হচ্ছে যকৃতের লিভার এবং পরবর্তী লিভার যেটা আছে সেটা কিন্তু আমরা পাবো ফিজিক্সের মধ্যে। পরবর্তী লিভার আমরা পাবো হচ্ছে ফিজিক্সের মধ্যে। একটু জাস্ট আপাতত মনে রাখার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ হবে। তো কথা হচ্ছে স্যার এটা কি শুধু ফিজিক্সে পাবো LEVR? এটা শুধু ফিজিক্সে না, মনে রাখো এটা আমাদের জিওলজির সপ্তম অধ্যায়ের মধ্যেও এই লিভারটা আমরা পাবো। পেশির ক্ষেত্রে এটা পাবো, জিওলজির সপ্তম অধ্যায়ে পাবো। তার মানে আমাদের যেহেতু বায়োলজির মধ্যেই দুইটা আছে, পদার্থেও আছে এখানেও আছে, তো এই জন্য আমাদের এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে যে পরীক্ষাতে যদি ইংলিশে লিখে দেয় তখন কিন্তু আমি লিভারের সংজ্ঞার ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। তখন কিন্তু লিভারের সংজ্ঞাটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এখানকার লিভারটা একটা রডের মতো বা ফিজিক্সের একটা কাজ আছে এখানে। আচ্ছা, আমাদের লাস্ট বা 3 নাম্বার যেটা কনফিউশন সেটা হচ্ছে রেনিন। রেনিন, ওই যে পিজি রে একটা শব্দ বলেছিলাম মনে আছে? পিজি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি, ওখানকার রেনিনটা, ওখানকার রেনিন। তাহলে দেখো রেনিনের স্পেলিং RENIN, একটা স্পেলিং আছে RENIN, রেনিন। এবং রেনিনের আরেকটা স্পেলিং আছে RENNINE, খেয়াল করছো? RENNINE, রেনিন। তাহলে উচ্চারণ একই কিন্তু স্পেলিং ভিন্ন। তাহলে দেখো প্রথম যে রেনিনটা এটা কিন্তু বৃক্কের এনজাইম। প্রথম রেনিনটা হচ্ছে বৃক্কের এনজাইম। তাহলে এটা আমরা কিন্তু জিওলজির 6ষ্ঠ নম্বর অধ্যায়ে পড়ব রেনিনটা। আর এই যে পরের এনজাইম, পরের যে রেনিনটা এটা হচ্ছে পাকস্থলীর এনজাইম। পরের রেনিনটা হচ্ছে পাকস্থলীর এনজাইম। পরের রেনিনটা পাকস্থলীর এনজাইম। এই 3টা কনফিউশন তোমরা একটু কষ্ট করে লিখে ফেলো। 3টা কনফিউশন কষ্ট করে লিখে ফেলো। 3টা কনফিউশন। এগুলো লিখতে বেশিক্ষণ লাগবে না, আশা করি পারবা। ওকে, এবার আমরা চলে যাব আমাদের মূল গঘমূলক ধরনের প্রশ্নের প্যাটার্নে আমরা চলে যাব। গঘতে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলোতে আমরা চলে যাব। গঘতে তো গঘর ক্ষেত্রে আমি হেডিং দিয়ে দেখো যে মুখগহ্বরের খাদ্য পরিপাক বর্ণনা করো। মুখ গহ্বর, তাহলে এখন মূলত আমরা মুখ গহ্বরটা আগে পড়ি, পরে পরিপাকটা আমরা বুঝে নিব। আগে মুখ গহ্বরের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু চমৎকার ভাবে পড়ি, ঠিক আছে? মুখ গহ্বরের মধ্যে কি কি আছে সেইটা নিয়ে আমরা একটা পড়ি। দেখো আমি আগেই বলেছি যে আমার পড়ানোর ধরনটা একটু ব্যতিক্রম হবে। কিরকম স্যার ব্যতিক্রম হবে? যে যে মুখ, তো মুখ নিয়ে যে আমি কথা বলছি তাহলে প্রথমে ঠোঁট আসে, ঠোঁট তো আসলো, ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু দেখো ঠোঁটের পরে কি আসতেছে? দাঁত, তারপরে জিহ্বা। এই জন্য আমি আমার দেহের সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে নোট করাবো। আমার দেহের সিরিয়াল অনুযায়ী, আমার দেহের মানে কি তোমার দেহেরও সেম, মানে আমাদের দেহের সিরিয়াল অনুযায়ী আমি তোমাদেরকে এখন নোট করাবো। তাহলে আমরা এখন পড়ছি হচ্ছে মুখ। তো যখন আমরা মুখগহ্বর পড়ছি, মুখগহ্বর
বা এটাকে আমরা মাউথ ক্যাভিটি বলতে পারি। তাহলে দেখো মুখগহ্বর কি, মুখছিদ্রের মানে যে ঠোঁট যে জায়গাটা এটা মুখছিদ্র, তাই এটা হচ্ছে মুখছিদ্রের পরবর্তী অংশ। মুখগহ্বর হচ্ছে মুখছিদ্রের পরবর্তী অংশ। মুখছিদ্রের পরবর্তী অংশ একটা পয়েন্ট। মুখগহ্বর হচ্ছে মুখছিদ্রের পরবর্তী অংশ। 2 নাম্বার বলতে পারি যে মুখগহ্বরের অবস্থান কোথায়, এর অবস্থান হচ্ছে নাকের নিচে। নরমালি এটা আমরা বোঝা বিষয়, কিন্তু ওই যে নোট আকারে থাকবে তোমাদের খাতাতে, এই জন্য সব লিখে দিচ্ছি। তাহলে মুখগহ্বরের অবস্থানটা কিন্তু নাকের নিচে। 3 নাম্বার আমরা বলতে পারি যে এটা 2 ঠোঁট দ্বারা কি থাকে, বেষ্টিত থাকে। মুখগহ্বরটা 2 ঠোঁট দ্বারা বেষ্টিত থাকে। 2 ঠোঁট দ্বারা বেষ্টিত থাকে। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এরপর আর কি বলতে পারি বলতো, যে মুখগহ্বরের সামনে দাঁত এবং মাড়ি থাকতেছে। তাহলে মুখগহ্বরের সামনে, তার মানে এর সামনে কি থাকে, মুখগহ্বর এর সামনে দাঁত, আর দাঁতের সাথে কে থাকে, মাড়ি। দাঁত ও মাড়ি থাকে। এরপরে কি বলতে পারি বলো, মুখগহ্বরের সামনে কিন্তু দাঁত ও মাড়ি। এরপর আমরা বলতে পারি যে মুখগহ্বরের উপরে কি থাকে, তালু থাকে, আর নিচে জিহ্বা থাকে। মুখগহ্বরের উপরে তালু থাকে, আর মুখগহ্বরের নিচে কি থাকে বলো, মুখগহ্বরের নিচে থাকে জিহ্বা। এই তথ্যগুলো মুখগহ্বর সম্পর্কে লিখে রাখো। এই তথ্যগুলো মুখগহ্বর সম্পর্কে লিখে রাখো। এই তথ্যগুলো মুখগহ্বর সম্পর্কে লিখে রাখো। তাহলে এখন যদি জিজ্ঞেস করো যে স্যার তালু কি, তালুকে আমরা বলতে পারি প্লেট। আচ্ছা, প্লেট কেন বলবো, প্যালেট বলবো, সরি, প্যালেট, PALATE, প্যালেট। আচ্ছা, প্যালেট জিনিসটা কি, যে এখন আ করে দেখালে তো কেমন হবে, এই যে ওপরেরটা, ঠিক আছে, প্যালেট। আমার কাছে কঙ্কাল আছে, কিন্তু কঙ্কাল দিয়ে তার তালু দেখানো যাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো যে এই প্যালেট কি যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো মুখগহ্বরের উপরে ছাদের মতো অংশকে প্যালেট বলে। মুখগহ্বরের উপরে ছাদের মতো অংশ, তাহলে মুখগহ্বরের উপরে ছাদের মতো অংশকে আমরা প্যালেট বলি, ছাদের মতো অংশ। এবং এই প্যালেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার নরম প্যালেট, একটা হচ্ছে শক্ত প্যালেট। মানে নরম আর শক্ত, এক কথায় শেষ, ওটা নিয়ে আমাদের আর কাজ নাই। আচ্ছা, যেটা শক্ত সেটা কি নির্মিত হবে বলো, শক্তটা হচ্ছে অস্থি নির্মিত হবে, আর নরমটা হচ্ছে তরুণাস্থি নির্মিত হবে। এই তালু শক্ত যেটা হবে সেটা অস্থি নির্মিত, আর যেটা নরম হবে সেটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। এটা পারা যাবে, এটা আর লিখে দিচ্ছি না, আশা করি তোমাদের এটা মনে থাকবে। এরপরে আমরা যেটা মনে রাখতে পারি যে মুখগহ্বরের মধ্যে কিন্তু আলজিহ্বা অবস্থিত, মানে মুখগহ্বরের শেষের দিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবস্থিত, যেটা হচ্ছে আলজিহ্বা। আলজিহ্বা। তো আলজিহ্বাকে আমরা বায়োলজির ভাষায় বলি, বায়োলজির ভাষায় আলজিহ্বাকে বলা হয় ইউভুলা। কি বলা হয় স্যার? UVULA, ইউভুলা। তো এই আলজিহ্বার কাজটা কি? আলজিহ্বার কাজটা হচ্ছে তোমার যে খাদ্যকে নাসাগহ্বরে প্রবেশ যাতে না করতে পারে। তাহলে আলজিহ্বার কাজ হচ্ছে খাদ্যকে নাসাগহ্বরে প্রবেশে বাধা। খাদ্যকে নাসাগহ্বরে প্রবেশে বাধা। আমার মতো করে নোট করো, খাদ্যকে নাসাগহ্বরে প্রবেশে বাধা দিবে আলজিহ্বা। আচ্ছা, আরেকটা আছে উপজিহ্বা। উপজিহ্বাটা মূলত মুখগহ্বরের অংশ নয়। উপজিহ্বাটা আসলে মূলত স্বরযন্ত্রের উপরের অংশ। স্বরযন্ত্রের ঠিক উপরে আছে মুখগহ্বর। তাহলে ওইটাও আমাদের এটার সাথে একটু জড়িত, এই জন্য লিখে দিচ্ছি, এবং তোমরা যাতে কনফিউশনে না পড়ো এই জন্য কাজে লাগবে।
এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি উপজিহ্বা, নট আলজিহ্বা, উপজিহ্বা। উপজিহ্বা, উপজিহ্বাকে বায়োলজির ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে ইপিগ্লটিস। উপজিহ্বাকে বায়োলজির ভাষায় বলা হয় ইপিগ্লটিস। দেখো ইপি, ইপি মানে হচ্ছে বাইরের বা উপরের। ইপি মানে কি? বাইরের বা উপরের। তাহলে স্পেলিংটা হচ্ছে ই পি আই, ইপি, জি এল ও টি আই এস, ইপিগ্লটিস, ইপিগ্লটিস, ইপিগ্লটিস। আচ্ছা, এই ইপিগ্লটিসের কাজটা হচ্ছে খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দিবে। ইপিগ্লটিসের কাজটা কি স্যার? খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দিবে। এর কাজ হচ্ছে খাদ্যকে শ্বাসনালীতে, তার মানে ট্রাকিয়াতে, খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা, প্রবেশে বাধা দিবে। মনে থাকবে? এতটুকু নোট করে ফেলো তোমরা, এতটুকু নোট করে ফেলো। আমি তোমাদেরকে প্রয়োজনে একটা ক্যালেন্ডার নিয়ে এসে দেখাচ্ছি, একটু করে ক্যালেন্ডার নিয়ে এসে একটু করে দেখাচ্ছি। ক্যালেন্ডার যে কোথায় তুলে রাখছি। আজকে তোমার প্রজেক্টর অন করছি না, এই জন্যই ক্যালেন্ডার দেখাচ্ছি। অবশ্যই অন করলে দেখাতাম না, তখন প্রজেক্টর দিয়ে দেখাতাম। আজকে আর প্রজেক্টর অন করে এক কথায় ধরো যে টাইমটা আমরা অত বেশি অপচয় করছি না। হ্যাঁ, নষ্ট বললাম না, দেখো টাইমটা অত বেশি অপচয় করছি না, এই কথা। এটা তো কঙ্কাল, এটা কোনটা? আমার কাছে এক সময় ক্যালেন্ডার গুলো রাখছিলাম। হ্যাঁ, তোমরা তুলে ফেলো। এটা হার্ট, এটা কি? ফুসফুস। পাকস্থলীটা করে, পাকস্থলী কোষের আছে, কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে কোন? পাকস্থলী তো দেখতে পাচ্ছি না। কোষেরটা দিয়ে কি কি দেখাইতে পারবো তোমাদেরকে? কোষেরটা দিয়ে দেখি কোনটা কোনটা দেখাইতে পারি। কোষেরটা দিয়ে আশা করি লেখা হয়েছে মনে হয় তোমাদের, যতদূর সম্ভব। আমি এমনিতেই পরে ক্লাসে প্রজেক্টর আগে থেকে সেট করে রাখবো, তো তোমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে দেখো, আমরা যেহেতু প্রাণী বিজ্ঞান পড়ছি, তার মানে প্রাণী কোষ, প্রাণী কোষের মধ্যে কি আছে না আছে তোমরা জানো। এখান থেকে আমাদের এই অধ্যায়ের সাথে কি কি মিলতেছে দেখো, যে এই যে এইখানে প্রস্থচ্ছেদে অগ্নাশয়ের কোষ সমূহ, প্রস্থচ্ছেদে অগ্নাশয়ের কোষ সমূহ। এই যে অগ্নাশয় দেখতে কিছুটা মরিচের মতো বা অনেকে পাতার মতো বলে, এই জিনিসটা কিন্তু আমাদের এই অধ্যায়ের সাথে যাচ্ছে। এখন পাকস্থলীটা আপাতত পাইলাম না, এরকম ক্যালেন্ডার গুলো অনেক আগে কিনে রাখছিলাম, যে ক্লাসের সময় অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকে, সেটা যাতে তোমাদেরকে দেখাইতে পারি। তো আপাতত এইটা দেখালাম তোমাদেরকে। আর আমি তো চিত্র আঁকবই নিজে নিজে, পাশাপাশি আগামী ক্লাসটাতে আমরা প্রজেক্টর আমি আগে থেকে সেট করে রাখবো, যেহেতু আমার ডিজিটাল বোর্ড নাই এর জন্য। তাহলে ওই প্রজেক্টর অনুযায়ী আমরা ভিডিওগুলো বা চিত্রগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের আশা করি তোলা হয়ে গেছে, আমিও মুছে ফেলছি এটা। আমরা চলে যাব এর পরবর্তী পয়েন্টে। আরে ওকে, এবার দেখো যে আমাদের পরবর্তী পয়েন্ট কি। তাহলে তো আমরা মুখগহ্বর নিয়ে কথা বলেই ফেললাম, মানে মুখগহ্বরের মধ্যে কি কি আছে সেটা বলছি। এখনো মুখগহ্বরে যে সব পড়া শেষ হয়ে গেছে তা কিন্তু না। তাহলে আমরা এরপরে যাচ্ছি। এরপরে গেলে আমরা যেটা বলবো বা যে অংশটা পড়বো সেটা হচ্ছে দাঁত। আজকে দাঁত আর জিহ্বা পর্যন্ত কমপক্ষে পড়ো, অল্প অল্প পড়ো, সমস্যা নেই, তবে বুঝে বুঝে পড়ো আর কি। তাহলে এরপরে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে দাঁত। দাঁত, টিথ। তাহলে দাঁত, দাঁত। ওকে, দাঁত সম্পর্কে আমরা যেটা মনে রাখতে পারি, দাঁত সম্পর্কে, যে দাঁত হচ্ছে দেহের সবচেয়ে, দাঁত হচ্ছে দেহের সবচেয়ে শক্ত অঙ্গাণু। দাঁত হচ্ছে দেহের সবচেয়ে শক্ত অঙ্গাণু বা দেহের সবচেয়ে শক্ত অংশ। তাহলে প্রথম লাইন লিখে ফেলো, দাঁত কি? দাঁত হচ্ছে দেহের
সবচেয়ে, হাড় কিন্তু আবার দাঁতকে বলিও না, দেহের সবচেয়ে শক্ত অঙ্গাণু বা অংশ, অঙ্গাণু অথবা বলতে পারি অংশ, নট অস্থি, সবচেয়ে শক্ত অঙ্গাণু। আচ্ছা, এরপরে বলতে পারবো বা তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার দাঁতের আবার প্রধান উপাদান কি? দাঁতের প্রধান উপাদান হচ্ছে তোমার ডেন্টিন। তাহলে 2 নাম্বার পয়েন্ট যেটা আমরা লিখব, এর প্রধান উপাদান, এর প্রধান উপাদান হচ্ছে ডেন্টিন। এর প্রধান উপাদান কি? ডেন্টিন। ডেন্টিন, এর প্রধান উপাদান হচ্ছে ডেন্টিন। ওকে, এরপরে দাঁত সম্পর্কে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে এই দাঁত কিন্তু আমাদের ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালে বিদ্যমান। দাঁতটা কোথায়? ঊর্ধ্ব চোয়াল, ঊর্ধ্ব চোয়াল ও নিম্ন চোয়ালে বিদ্যমান। ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালে বিদ্যমান অ্যালভিওলার গর্ত, অ্যালভিওলার গর্তে দাঁতগুলো সজ্জিত থাকে। অ্যালভিওলার গর্তে, তার মানে যে গর্তে দাঁতগুলো আটকে আছে আমাদের, এই গর্তটার নাম হচ্ছে অ্যালভিওলার গর্ত। এই অ্যালভিওলার গর্তে কি থাকে? সজ্জিত থাকে, সজ্জিত থাকে। 3 নাম্বার পয়েন্ট, এটা মনে রাখো। তাহলে ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে বিদ্যমান অ্যালভিওলার গর্তে দাঁতগুলো সংযুক্ত থাকে বা সজ্জিত থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে মানুষের দাঁত, আমাদের দাঁতটাকে কিন্তু আমরা 3টা প্যাটার্নে চাইলে ভাগ করতে পারি দাঁতকে। তো দাঁতের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণে আমরা দাঁতটাকে, মানে আমাদের মানুষের দাঁতটাকে আমরা তার কারণে, তার বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন বৈশিষ্ট্যই বলি, বৈশিষ্ট্যের কারণে তাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। দেখো তো কিভাবে? 1 নম্বরে আমরা বলতে পারি যে আমাদের দাঁতটার নাম হচ্ছে থেকোডয়েন্ট। তাহলে 1 নাম্বার নামটা কি বলছি দেখো, থেকোডয়েন্ট, ডয়েন্ট বা ডন্টও বলতে পারো, থেকোডন্ট, থেকোডন্ট। 2 নাম্বারে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার ডাইফিডয়েন্ট। 2 নাম্বারে হচ্ছে ডাইফিডয়েন্ট, ডাইফিডন্ট বা ডাইফিডয়েন্ট। আর 3 নাম্বারে আমরা বলছি হচ্ছে, 3 নাম্বারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হেটারোডয়েন্ট, হেটারোডয়েন্ট বা ডন্ট, হেটারোডয়েন্ট। আচ্ছা, এবার যদি আমরা অর্থগুলো বের করার চেষ্টা করি তাহলে কিন্তু পারবো। কারণ দেখো আমাদের দাঁতগুলো যে অ্যালভিওলার গর্তের মধ্যে লেগে থাকে, এটা সত্যি কথা। আমাদের দাঁতগুলো অ্যালভিওলার গর্তের মধ্যে লেগে থাকে, এটা সত্যি কথা। তবে তোমরা আমাকে কয়েকটা 30 সেকেন্ড বা এরকম সময় দাও, আমি একটু দেখাই তোমাদেরকে। দেখাই পড়লে পড়াগুলো ভালো হয়। আমার মুখের কঙ্কালটা কই? মাথার কঙ্কাল, মাথার কঙ্কাল, আল্লাহ মানে মাথার কঙ্কাল কি ভেতরে পড়ে গেছে? কঙ্কাল অনেকদিন বের করা হয় নাই, এটাতে মেবি। হ্যাঁ, এগুলো দেখাই পড়ার মধ্যে একটা আলাদা মজা আছে। আচ্ছা, আমি তোমাদের জন্য নিয়ে আসছি অলরেডি। দেখো, খেয়াল করো, এই যে আমার হাতে যেটা আছে, আমার হাতে যেটা আছে এটার নাম কি? ম্যান্ডিবল। এটার নাম কি? দেখো, ম্যান্ডিবল। আমার হাতে যেটা আছে এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তাহলে এই ম্যান্ডিবলটা কিন্তু একটা অস্থি, একটা হাড্ডি। এটা একটা অস্থি বা হাড্ডি। তো এই ম্যান্ডিবলের মধ্যে দেখো, এটা যেহেতু একটা মৃত মানুষের এবং রিয়েল মানুষের, তো এটার অনেকগুলো অংশ তো ক্ষয় বা কিছু হয়ে গেছে। এর ওপরেই কিন্তু যে এইরকম হাড়ের ওপরের দিকে মাড়ি এবং সেখানে গর্তটা থাকে। আমি আরো স্পষ্ট করে তোমাদেরকে দেখাই। এই যে অ্যালভিওলার গর্ত, এগুলোকে আমরা কি বলি? অ্যালভিওলার গর্ত। এই গর্তের সাথে দেখো এই যে একটা রিয়েল মানুষের দাঁত কিন্তু এখানে লেগে আছে, একটা রিয়েল মানুষের দাঁত এখানে লেগে আছে। তাহলে এই যে অ্যালভিওলার গর্ত,
এইখানে তোমার এরকম দাঁত লেগে থাকে। তো এই জন্য আমি যে পয়েন্টটা বলছি যে আমাদের থেকোডয়েন্ট কেন বলা হয়, কারণ দেখো এইটা হচ্ছে অস্থি, হাড্ডি, এই হাড্ডির সাথে দাঁতটা যুক্ত থাকে, এই কারণে আমাদের দাঁতটাকে কি বলা হয়, এই কারণে আমাদের দাঁতটাকে বলা হয় থেকোডয়েন্ট, এই কারণে আমাদের দাঁতটাকে বলা হয় থেকোডয়েন্ট। থেকোডয়েন্ট, তাহলে থেকোডয়েন্ট কেন নিচে লিখে রাখো, যে থেকোডয়েন্ট বলার কারণ হচ্ছে অস্থিতে গেঁথে থাকে, অস্থিতে গেঁথে থাকে। আমি কিন্তু তোমাদেরকে একদম লাইভ দেখাই দিলাম, তাহলে এটা আমরা কারণ হিসাবে লিখবো অস্থিতে গেঁথে থাকে, অস্থিতে গেঁথে থাকে, অস্থিতে গেঁথে থাকে, এক নাম্বার। দুই নাম্বার আমরা যে পয়েন্টটা বলতে পারি যে আমাদের দাঁতকে কিন্তু আমরা দুই নাম্বার যে পয়েন্টে বলেছি কি বলতো, ডাইফিডয়েন্ট, ডাইফিডয়েন্ট। তাহলে আমরা জানি যে বায়োলজির মধ্যে ডাই, ডিআই, ডাই মানে হচ্ছে দুই, ডয়েট দাঁত, ফি উঠতেছে, তার মানে আমাদের এই দাঁতটা কয়বার গজায় কয়বার জন্মায় বলতো, আমাদের এই দাঁত যেহেতু দুইবার গজায় লিখতে পারি বা জন্মায়, আমাদের এই দাঁতটা দুইবার জন্মায়, এই জন্য এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দাঁতকে বলা হয় ডাইফিডয়েন্ট। তো দুইবার যে জন্মায় কি কি দেখো, প্রথমবার যে দাঁতটা জন্মায় সেই দাঁতটাকে আমরা বলি দুধ দাঁত, প্রথমবার যেটা জন্মায় সেটাকে আমরা কি বলি, দুধ দাঁত, এবং পরে যেটা জন্মায় সেটাকে কিন্তু আমরা বলি স্থায়ী দাঁত, স্থায়ী দাঁত, স্থায়ী দাঁত। এবং দুধ দাঁতের সংখ্যাটা কত হয়, দুধ দাঁতের সংখ্যা হয় হচ্ছে তোমার 20টা, মোট 20টা, আর স্থায়ী দাঁত কয়টা হয় আমরা জানি 32টা। দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা এবং স্থায়ী দাঁতের সংখ্যাটা হচ্ছে তোমার কয়টা, 32টা। এই দুধ দাঁত কিন্তু 6 থেকে 10 বছরের পরে পড়ে যায়, মানে 6 বছর থেকে পড়া শুরু করে 10 বছরের মধ্যে এই দাঁতগুলো পড়ে যায়, আবার নতুন দাঁত দ্বারা ওই জায়গাটা পুনঃস্থাপিত হয়। তাহলে আমরা মনে রাখবো এখানে 6 থেকে 10 বছরে দাঁতগুলো কি পড়ে যায়, পড়ে যায়, 6 থেকে 10 বছরের মধ্যে এই দাঁতগুলো পড়ে যায়। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমাদের দাঁতকে আমরা বলি হচ্ছে যে হেটারোডয়েন্ট। তো আমরা কি আর জানি সবাই যে বায়োলজির মধ্যে হেটারো শব্দের অর্থ ভিন্ন, বায়োলজির মধ্যে হেটারো শব্দের অর্থ ভিন্ন, আর ডয়েট মানে হচ্ছে দাঁত, কারণ আমাদের দাঁতগুলো ভিন্ন প্রকৃতির। তো হেটারোডয়েন্ট কেন বলছি দেখো, কারণ আমাদের দাঁত হচ্ছে 4টা প্রকৃতির, আমাদের দাঁত কি 4টা প্রকৃতির, কি কি, সবার প্রথমে আছে কর্তন, কর্তন। তো এই কর্তনকে আমরা কি বলতে পারি বলতো, কর্তনকে আমরা বলতে পারি ইনসিসর। তাহলে কর্তনকে বলা হয় ইনসিসর, কর্তনকে বলা হয় ইনসিসর, ইনসিসর। আচ্ছা, ও সন কেন লিখেছি, সর, ইনসিসর। এরপর আসো ছেদন, ছেদন, ছেদন দাঁতের ইংরেজি তোমরা সবাই জানো, এসএসসি তেও ছিল ক্যানাইন, ছেদন দাঁতের ইংরেজি কি, ক্যানাইন। তাহলে সেকেন্ডে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যানাইন, ক্যানাইন। 3 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অগ্রমোলার, 3 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরি অগ্রপেশন, মোলার বলে দিয়েছি, অগ্রপেশন, অগ্রপেশন। তো অগ্রপেশনের ইংরেজিটা কি স্যার, অগ্রপেশনের ইংরেজি হচ্ছে তোমার প্রিমোলার, প্রি মানে আগে, মোলার, মোলার মানে পেশন, তাহলে প্রিমোলার বা অগ্রপেশন। এবং সবার লাস্টে আমরা পাবো হচ্ছে পেশন দাঁত, পেশন দাঁত, পেশন দাঁত। পেশন দাঁতকে আমরা বায়োলজির ভাষায় বা ইংলিশে বলি মোলার টিথ, পেশন দাঁত। এখান থেকে কিন্তু তোমরা বলতে পারো যে তৃতীয় যে পেশন দাঁতটা থাকে আমাদের, যে তৃতীয় পেশন দাঁত, তৃতীয় পেশন দাঁত, এই তৃতীয় পেশন দাঁতটাকে কিন্তু বলা হয় উইজডম টিথ। মনে হয় নিচের দিকে দেখা যাচ্ছে কিনা একটু আমি কনফিউশন, যাই হোক, উইজডম টিথ বা আক্কেল দাঁত। যদি দেখা না যায় আমার কথাটা একটু শোনো, যে তৃতীয় মোলার দাঁতকে বলা হয় উইজডম টিথ বা আক্কেল দাঁত, তৃতীয় মোলার দাঁতকে বলা হয় উইজডম টিথ বা আক্কেল দাঁত। এখন যদি আমরা বলি যে স্যার কর্তন দাঁতের সংখ্যা কত, কর্তন দাঁতের মোট সংখ্যা হচ্ছে 8টা, কর্তন দাঁতের মোট সংখ্যা 8টা, ছেদন দাঁতের মোট সংখ্যা 4টা, অগ্রপেশন দাঁতের মোট সংখ্যা 8টা এবং পেশন দাঁতের মোট সংখ্যা 12টা, এই হচ্ছে মোট 32টা। তাহলে দাঁতের এই বিষয়টা আশা করি তোমাদের কাছে খুবই চমৎকার ভাবে
খুবই চমৎকার ভাবে এটা কিন্তু তোমাদের মনে থাকার কথা। দাঁতের এই বিষয়টা আমি আশা রাখতে পারি যে খুবই চমৎকার ভাবে তোমাদের ইনশাল্লাহ মনে থাকবে। তো দাঁত নিয়ে আমরা প্রায় লাস্টের দিকে আছি, শুধুমাত্র একটা লাইন বাকি থাকলো, সেটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। এখন আমরা এখানেই থাকা জায়গা আছে লিখে দিচ্ছি, দেখো যেহেতু খুবই অল্প বিষয় এটা। ডেন্টাল ফর্মুলা বা বাংলাতে কি বলতে পারি বলো? দন্ত সংকেত। দন্ত সংকেত। তো দন্ত সংকেত কিভাবে লিখতে হয় দেখো, যেহেতু আমাদের দাঁতগুলো, আমাকে চিন্তা করো, আমাদের দাঁতগুলো এই যে মেডিকেলে আমাকে কিভাবে রাখা হবে স্যার? এই প্যাটার্নে। এই 8টা দাঁত যেমন, এই 8টা দাঁতও কিন্তু ঠিক তেমন, আবার এই 8টা দাঁত যেমন, এই 8টা দাঁতও তেমন। এই জন্য ওপর নিচ করে আমরা দেখাই। তো দন্ত সংকেত কিরকম হবে দেখো, দন্ত সংকেত যখন আমরা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দন্ত সংকেত দেখবো, প্রাপ্তবয়স্ক ব্যক্তির দন্ত সংকেত দেখবো, তখন একটা আগে দাগ দাও। দেখো উপরের দিকে কি আছে? কর্তন। কর্তন মানে ইনসিসর, I2। স্যার কেন 2 লিখলেন? এখানে তো 8 লিখলেন। কারণ দেখো আমার দিকে খেয়াল করো, যে এই যে ই করলাম, এই যে ই করলাম, এই দুইটা হাত ঠেকাচ্ছি না, কারণ যে কঙ্কাল ধরছে এই জন্য। এই যে এই দুইটা হচ্ছে কর্তন, মানে এখানে 4টা আছে, উপরে 4টা আছে, নিচে 4টা আছে, কিন্তু যে অর্ধেক করলে কি দাঁড়ায়? এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এই জন্য লিখেছি I2। তাহলে I2 মানে ইনসিসর 2। তারপর দেখো ক্যানাইন। ক্যানাইন মানে যেটা ভ্যাম্পায়ার দাঁত আর কি, আমরা মাংসকে টান দিয়ে ছিঁড়ি। ধরো এটা যদি মাংস হয়, আমরা কিন্তু কখনো এই কর্তন দিয়ে না, আমরা ছেদন দিয়ে এভাবে টান দিই। তাহলে ক্যানাইন হচ্ছে 1, ক্যানাইন 1। এরপরে প্রিমোলার। প্রিমোলার, প্রিমোলার কয়টা স্যার? প্রিমোলার হচ্ছে 2টা, এবং মোলার কয়টা স্যার? 3টা। তাহলে যেটা উপরে যেভাবে লিখলা নিচে লিখে ফেলো, I2 C1 P2 M3। এবার লাস্টে দিয়ে দাও ইনটু 2। দেখো 32টা হয়ে গেছে। এভাবে দন্ত সংকেত লিখতে হয়, মানে উপর পাটি আর নিচের পাটি, মানে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলের মধ্যে যেভাবে আছে সেভাবে লিখতে হয়। এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে স্যার ছোট বাচ্চা বা দুধদাঁতের যেটা দন্ত সংকেত, দুধদাঁতের দন্ত সংকেত। এই দুধদাঁতের দন্ত সংকেতটা আমরা কিভাবে লিখবো দেখো, দুধদাঁতের ক্ষেত্রে ওদের যখন প্রথম দাঁত উঠে ছোট বাচ্চাদের, তখন খেয়াল করবা সামনের দিকে 2টা উঠে এরপরে 2টা থেকে 4টা হয়। তাহলে দুধদাঁতের দন্ত সংকেত যখন আমরা লিখবো, তখন আমাদের যে প্যাটার্নটা ফলো করতে হবে সেটা হচ্ছে I2। ওদেরও কিন্তু I2 মানে ইনসিসর 2টা থাকে। ওদেরও কিছুদিন পরে আমাদেরকে একদম ছেদ করে কামড়ায় ভেতরে ঢুকাই দেওয়ার জন্য ক্যানাইন, কিন্তু ওদের দিক বা মাঝখানটা ফাঁকা থাকে। তাহলে এখান থেকে এমসিকিউ আসে যে দুধদাঁতের বা ছোট বাচ্চাদের কোন দাঁত থাকে না, তখন কিন্তু হচ্ছে অগ্রপেশন। তাদের কোনো অগ্রপেশন থাকে না, আর তাদের যেহেতু আক্কেল উঠে না, এই জন্য মোলার কয়টা লিখবো? 2টা। মোলার হচ্ছে 2টা। সেম ভাবে নিচে লিখে ফেলো I2 C1 P0 M2, I2 C1 P0 M2, এবং লাস্টে লাগাই দাও ইনটু 2। এই 2টা ফর্মুলা কিন্তু অনেকবার মেডিকেল পরীক্ষাতেও বা মেডিকেল প্রশ্নেও কিন্তু এগুলো আসছে, অনেকবারই আসছে এগুলো। লিখা তো ছোট না মনে হয়, বোঝা যাচ্ছে? আমি আরেকটা ফোনে যে দেখতেছি ওখানে তো মনে করো যে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে। কিছু জায়গায় ছোট লিখছি, তবে এমনিতে বোঝা যাচ্ছে। আচ্ছা, এর মাধ্যমে কিন্তু আমরা বলা যায় যে আমাদের পুরো দাঁতের পড়াটাই কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম, পুরো দাঁতের। তাহলে শিশুদের দাঁতে বা শিশুদের দুধদাঁতে কোন দাঁত থাকে না? অগ্রপেশন বা প্রিমোলার। ওটা দেখে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তারপরে প্রশ্ন করতে পারে যে সর্বশেষ মোলার দাঁতকে কি বলে? সর্বশেষ মোলার দাঁতকে আক্কেল দাঁত বলে। অথবা তারা বলতে পারে যে তৃতীয় মোলার দাঁতকে কি বলে? আক্কেল দাঁত বলে। আবার তোমরা সংকেত যদি জিজ্ঞেস করো যে স্যার ডেন্টাল ফর্মুলার সংকেত কি বলবো, যে সংকেতের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের সংখ্যা, ধরন ও বিন্যাস, দাঁতের সংখ্যা, ধরন, আচ্ছা ও না দি, যে সংকেতের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের সংখ্যা, ধরন, বিন্যাস এবং অবস্থান প্রকাশ করা যায়, তাকে দন্ত সংকেত বলে। আবারও বলছি, যে সংকেতের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের সংখ্যা, ধরন, বিন্যাস এবং অবস্থান প্রকাশ করা যায়, তাকে দন্ত সংকেত বলে। তো আমাদের আজ
আজকের পড়া এই দাঁত পর্যন্তই রাখলাম আমরা। আমরা আগামী দিন জিহ্বা এবং মুখগহ্বরের খাদ্য পরিপাক সম্পূর্ণরূপে শেষ করব। তার আগামী দিনের টপিক 3টা থাকছে জিহ্বা, মুখগহ্বরের খাদ্য পরিপাকের প্রক্রিয়া, মানে সেখানে লালা গ্রন্থি চলে আসবে, এবং একটা সংজ্ঞা দরকার আছে আমাদের, পেরিস্টালসিস বা অন্ননালীর মধ্যে দিয়ে খাবার তাদের যাবে। এই পেরিস্টালসিস প্রক্রিয়াটা জাস্ট সংজ্ঞা, আর কিছু লাগবে না। তাহলে আগামী দিনের টার্গেট বলে দিলাম আগে থেকেই যে কি কি পড়াবো। আজকের ক্লাসের মধ্যেও গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যারা ক্লাস করেছো ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।